राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा आज कर्म के जाल में रही भोग तो बेला जगत जीव बड़ो तो मिले निज आयो प्राणी ज्ञानी योगी मिल रहे सब मन की गानी भाग जगा मेरा राधिका मिले सद्गुरु वाली राधा स्वामी धाम का मणि वेद जनारी उजाले सुभाई। বিশ্বাস স্থাপন করবে তোমার স্বভাব সেইভাবে গঠিত হবে আর তোমার দর্শন তদ্রূপ হবে। বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই এইভাবে অনুসরণ মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে। বিশ্বাস নেই এমনতর মানুষ নেই যার বিশ্বাস যত গভীর তত উচ্চ তার মন, তত উচ্চ জীবন তার গভীর। যে সৎ এই বিশ্বাসী সেই সৎ হবে আর অসৎ এর বিশ্বাসী অসৎ হয়ে পড়ে। কিন্তু মিষ্ট হাসি হও, বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হও না। যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না। সত্য বলো কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয়, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বিনা যেমন বাদনাগ্রহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। যে অনুভূতি খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ পায় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আরম্ভ। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনি ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। অন্তত কথাকে যদি এমনভাবে ব্যবহার করিবার অভ্যাস চরিত্রগত করিয়া চলিতে পারো যাহাতে মানুষের দুঃখ অমঙ্গল অসন্তোষ উপস্থিত না হয়, তাহা হইলে দেখিবে কতখানি তৃপ্তি, কতখানি সন্তোষ, কতখানি সহানুভূতি লাভের অধিকারী হইয়াছ। তাহা ইয়ত্তা নাই। আগ্রহের সহিত ইচ্ছাকে আমন্ত্রণ করো, অভ্যাসে লাগিয়া যাও, পারিবে না, নিশ্চয় পারিবে। জনসংখ্যা পার্থক্য নির্জয় চেতন থাকা ভগবানের আশীর্বাদ, আর এই চেতনাই জীবন। তুমি বৃথা নির্জাকে সাজিয়ে আনিও না, ততটুকু ঘুমাও যাহার ফলে আরো উদ্দীপ্ত হইয়া উঠিতে পারো। বাণী সংখ্যা 40। পরম আরাধ্যা শ্রী লক্ষ্মী মা বড়মা চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বরদায় চরণে সদ্গুরু প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের চরণে সদ্গুরু প্রণাম। উপস্থিত সকলকে জানাই আন্তরিক জয় গুরু। আজ আমরা আজ মাতৃ দেশের মায়ের বাড়িতে মিলিত হয়েছি মাতৃ সম্মেলনে। আপনারা প্রত্যেকেই জানেন এই মাসটা হচ্ছে আমাদের শ্রী লক্ষ্মী মা বড় মায়ের জন্ম মাস। এই জন্ম মাসকে ঘিরে আমরা আমাদের বহু ভাই বহু বোনের বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে মাতৃ সম্মেলন করে মাতৃ বন্দনা করছি। মাকে আমরা সকলেই ভালোবাসি, মাকে প্রত্যেকেই ভালোবাসে। সেই ভালোবাসার জন্য আমরা এই আগে এত বৃষ্টি হচ্ছে, এত কিছু হচ্ছে, তবুও আমরা ছুটে আসি কার টানে? আমরা আমাদের শ্রী লক্ষ্মী মা বড় মায়ের টানে। তার জন্মদিনকে আমরা আরো থেকে আরো আরো সুন্দর করে করতে চেষ্টা করব। এই বাড়িতে এসেছি মাতৃ দেশের মায়ের বাড়িতে, তাদের সংসারে প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করে, উপস্থিত সকলে শান্তি স্বস্তি কামনা করে। এখন আমাদের শুরু হচ্ছে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান। এখন Thank you.
দিকে দিকে ঘুরে ঘুরে মানে একসঙ্গে কিন্তু আমাদের অনেক মাটি সামলানো, 4-5টা জায়গায় মাটি সামলানো হচ্ছে, কিন্তু কোনো জায়গায় মায়েদের সংখ্যা কমতি নেই। তা মায়েরা সত্যিকারে জেগে উঠেছেন। কেমন করে জাগলেন? শিশি ঠাকুরকে কেন্দ্র করে, শিশি ঠাকুরকে কেন্দ্র করে এবং শিশি লক্ষ্মী মা বড়মাকে কেন্দ্র করে আমরা মায়েরা সবাই যেন আরো থেকে আরো জেগে উঠতে পারি, আমাদের সংসারকে যেন প্রতিপালন করে তাদেরকেও যেন আরো ঠাকুরের মতে মধ্যে এগিয়ে দিতে পারি। এখন আমাদের সঙ্গে সামনে কীর্তন পরিবেশন করবেন
হয়েছি মাতৃ সম্মেলনে। খুব সুন্দর সুন্দর গান হলো, মনটার শেষের গানটা সত্যি আগের গানগুলো খুব সুন্দর হয়েছে এবং পরে গানে কীর্তনে সবাইকে মাতিয়ে দিল। মানে আমরা যে আমাদের বিশ্বাসের প্রয়োজন, যদি বিশ্বাস আমাদের না থাকে তাহলে কি হবে? ঠাকুরের নাম করেও যদি আমরা মানে রাস্তায় চলতে শুরু করি, যা কিছুই করি না কেন, আমাদের অবিশ্বাসের দরুন কি হবে? আমরা ডুবে যাব। তাই আমরা যেন ঠাকুরের বিশ্বাস রেখে আরো তার পথে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমাদের নিয়ম অনুযায়ী এখন কথা কীর্তন শুরু হবে। কথা কীর্তনের শুরুতে আমি সোনালী দিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আরেকটা বিশেষ কথা হলো, আমরা কিন্তু আচার্যের কথা মানছি না। কেন মানছি না? যে আমরা যে পুরনো মানুষরা তারাই গান গেয়ে যাচ্ছি, তারাই ঠাকুরের কথা বলে যাচ্ছি, নতুন মানুষ তৈরি করতে পারছি না। কেননা তিনি বলেছেন কেন যে নতুন নতুন বাড়িতে কেন অনুষ্ঠান করতে বললেন, যাতে সেখানকার মানুষগুলো তৈরি হয়। আমরা যে পুরনো মানুষ, আমরা এখন তাদেরকে আরো থেকে আরো এগিয়ে দেবো। তার জন্য সুস্থ সুন্দরভাবে এই মাতৃ সম্মেলন পরিচালনা করে, গান বাজনা করে, ঠাকুরের কথা বলে সবসময় ঠিক তাই নিশ্চিত দাদারাই যদি করে যান, পরবর্তী যে সকল ভাইরা আছেন তারা কিন্তু এগিয়ে আসবে না, তারা তৈরি হবে না। আর এই নিয়ম করার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে তৈরি করা। আমার অনুরোধ হলো সকলের কাছে, আপনারা নতুন নতুন গান শুনে, যাই হোক ঠাকুরের গান খারাপ হোক ভালো হোক কোনো ব্যাপার না, ঠাকুরকে আমি শোনাচ্ছি গান, আপনাদের মতো করে আপনার সকলেই গান গাই। জয়। এখন সোনালী মা আমাদের সামনে আন্তরিক জানাই সমস্ত জয়গুরু দিদি এবং মায়েরা বোনেরা, যাতে আমি সবাইকে আমি ভালোবাসা জানিয়ে আজকে আমি নিজের জীবনে একটা ছোট্ট ঘটনা বলছি, মনে করে একটু মাফ করে দিয়ে। আমি একটা কাজে কর্মরত আছি, নার্সিং স্টাফ, মানে আমি জনসাধারণের সেবা করি। সেখানে কিছুদিন আগে প্রায় 8-9 মাস আগে একটা মা আমাদের ওয়ার্ডে বাচ্চা হয়ে গেছিল। সে সিজার হয়ে গেছে 29 তারিখ রাত্রে। 30 তারিখ আমার ছুটি ছিল জানি না, তারপরে 31 তারিখ ডিউটি করছি, মা ভালো ছিল। 1 তারিখে ডিউটি করে আমি মালদা চলে গেছি, ভালো ছিল। 2 তারিখ মায়ের হচ্ছে পেছাব হচ্ছে না, এটা নিয়ে তারপরে হয়তো ওই শিশুতে দেখা হলো, ওখান থেকে আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে চলে যান। মা ওখানে গিয়ে ডায়ালিসিস হয়, তার একদিন হয়নি, মাটা মারা যান। খুব দুঃখজনিত ঘটনা, কারণ সে একটা বাচ্চা মা মারা হয়ে গেল। এবার সেখানে আমাদের কিছু করণীয় নেই, কারণ আমরা সবসময় ডক্টরের অ্যাডভাইস ফলো করি, মানে যে ওয়ার্ডারে সেটাই ফলো করি। তারপরে যাহাকা পার্টি কেস করেছে, কেস করার পরে এতদিন সে তদন্ত হচ্ছে। আজকে স্বাস্থ্য ভবন থেকে, মানে আমাদের কলকাতা থেকে স্বাস্থ্য ভবন কমিটি এসে ইনকোয়ারি করতে, যে কে কে কোন ডিউটিতে ছিল সেই লিস্ট ধরে নামিয়েছে, কালকে আমাদের ইনফর্ম করেছে। এবার কোথায় যেতে হবে সেটাও জানি না। পরে সিস্টার ইনচার্জকে জিজ্ঞেস করলাম, প্রিন্সিপাল বলবেন ঠিক আছে গেলাম। তার আগে আমরা মেন অফিসে কি বলতে হবে না বলতে হবে কিছুই জানি না। তারপরে ম্যাডাম আমাদের বকা দিলেন যে হ্যাঁ তোমরা সবাই কি করবে, এক কথায় বলতে হবে, তোমরা আলোচনা করতে পারছো না, ডিসকাস করলে না কিছু না। ঠিক আছে গেছি, যে আমি আর আমার একটা বোন, ছোট্ট বোন, 1.5 বছর হলো চাকরিতে জয়েন করছে। ও সে বলে দিদি এই তো এরকম এরকম হচ্ছে, এইটুকুনি আমরা বলতে পারবো। আমি ঠিক আছে যা বলবে সেইটুকুনি উত্তর দিব, তার বাইরে কিন্তু উত্তর দেবো না। এবার সত্যি কথা বলতে আমি ছোট থেকে, আমি খুব ছোটবেলায় দীক্ষা নিয়েছি, কিন্তু আমি সবসময় সত্য কথা সব পথেই চলার চেষ্টা করি, মিথ্যা কথা কখনো বলতেই পারি না। যেটা প্র্যাকটিক্যাল হয় সেটাই বলে দিই। প্র্যাকটিক্যালের বাইরে কিছু খুশি যে মিথ্যা কথা বলতে হয় সেটা কিন্তু আমার মানে হয়ই না, হয়েই ওঠে না। সবাই আমাকে ধরেও ফেলে যদি মিথ্যা কথা বলতে। যা হোক গেছি, তারপরে ওখানে বোর্ড কমিটি বসে 40-50 জন আছি। কি প্রশ্ন করবে কি প্রশ্ন কিছু না, যেহেতু পোস্টনেটাল মা, আগে পর্যন্ত মা ভালো ছিল, সিজা বাচ্চা হওয়ার পরে আমাদের ওয়ার্ডে প্রথমে আমাকেই বললেন তাহলে আপনিই বলুন। যাহাকে বললাম এরকম ওখানে ভালো ছিল, যে টাইম আমি হচ্ছে মর্নিংয়ে 10টা-11টার পর থেকে 10 টাকা, এই যে টাইমটা 10টা-11টা আমাকে বলা দরকার। যাহাকে বলার পর বলে হ্যাঁ সিস্টার আপনার টাইমের সাথে আর একজন যে লিখছে তার টাইম তো মিলছে না, উনি তো লিখছেন 2 দিন থেকে পেছাব হচ্ছে না, আপনি বলছেন দুপুরবেলা থেকে পেছাব হচ্ছে না 10টা-11টা থেকে। আমি চুপ করে, কারণ জানি না কি বলতে চুপ করে গেলাম। আবার থেকে গেলাম, বসলাম, আবার ওরা টিকিটগুলো আবার যেগুলো ট্রিটমেন্ট করছে সব ওরা নিয়ে নিচ্ছে, ওখানে স্বাস্থ্যভবন চলে গেছে টিকিটটা, ওরা খুঁজছে 20টাও যাচ্ছে যে না নিচ্ছে না। তারপরে যে ডক্টর আসলে দেখতে 2 দিন আবার ওনাকে দিচ্ছে, আবার বলছে স্যার একটু টিকিটটা নিতে পারি, হ্যাঁ নিচ্ছি, হ্যাঁ নিন না কিছু হবে না। নেওয়ার পরে তারপরে আমার হচ্ছে স্যার এটা 2 দিন হবে না, এটা হবে 2 ডে, মানে ইংলিশে ডক্টর 2 ডে ইংলিশে আমাদের মানুষ সংখ্যা করে একটা 2 লিখে ডে লিখে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 2 দিনই লিখেছে ডাক্তাররা ভুল করে, কিন্তু ওটা 2 ডে। যা তাই হলো, আমি শুধু ঠাকুরের নাম করে যাচ্ছি, ঠাকুর এই বিপদ থেকে সবাইকে উদ্ধার করতে জানি না। এবার ওনারা আবার জিজ্ঞেস করছেন বলুন না আপনারা কিভাবে, কারণ আমরা তো কোনো ডায়াগনোসিস করতে পারছি না, মানে কি অসুখ হয়েছে বলতে পারছি না, আপনারা যদি ভালো করে বলুন কখন থেকে মায়ের পেছাব হচ্ছে না, 2 দিন থেকে হয়নি না আজকে 1 দিন হয়নি, না স্যার 1 দিনই হয়নি।
যারা এই একটা মানে সত্যি কথা বলতে তখন এতটা ভয় মানে কাপড় হয়ে গেছে আমার ভয়ে, যখন দেখি যে না ওরা আস্তে 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 দেখছি চেষ্টা করতে দিচ্ছে মানে একটা দেখলাম যে না ওদের এগুলো মুখ দেখলাম যে না ঠিকই আছে, যদি সবাই তো মা যদি নাই কমপ্লেন করে নাই যদি বলে আপনারা কি করে যাবেন, তখন যারা ঠাকুরের কথাগুলো জয় করে সবাইকে বাঁচাবেন। যারা এই হচ্ছে মানে ঠাকুরকে ধরলে ঠাকুরের বিশ্বাস রেখে, আমি মালদার মেয়ে, আমার খুব ছোটবেলা থেকে একা চলারই অভ্যাস করছি। ধরুন ক্লাস 8 এর পর থেকে আমার যা কোনো কাগজপত্র দরকার হতো দাদা ছিলেন বলে তুই একাই যা, তোর কাজ কোনো তুই একাই কর, কারণ কে যাবে তোর সঙ্গে। সত্যি সত্যি দাদা মালদায় থাকে, আমি এখানে থাকি। তো ঠাকুরের দেখ আমি তো ক্লাস 1 থেকে আমরা মানে দীক্ষিত, আমাদের পরিবারের সবাই দীক্ষিত, কাকা সত্যি নিয়েছে মানে একাই থাকি একাই করি, কিন্তু কোনোদিন কোনো বিপদে পড়িনি। যারা যতটুকুনি ধরেছি সবাইকে বলে যাতে ঠাকুরের কথা মানে ঠাকুরের মতো চলার বেশি কিছু বলতে পারছি না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। যে আমরা সত্যিকারের যখন নাকি অসহায় অবস্থায় করে বিপদে পড়ি তখন রক্ষাকর্তা ঠাকুর যেন দুহাত বাড়িয়ে আমাদের বাঁচাবার পথ দেখান, কিভাবে চললে কিভাবে করলে আমরা সেই বিপদ থেকে রক্ষা পাবো। তিনি তাই তেমনি করে তিনি বিপদ থেকে রক্ষা পেয়েছেন। পরপিতার আগুনকে আমরা সকলে প্রার্থনা জানাই সোনালী মায়ের জীবন আরো থেকে আরো শ্রীবৃদ্ধির দিকে এগিয়ে যায়, তার পরিবারের প্রতি প্রত্যেকেরও যেন আরো তারা শ্রীবৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে। জয় গুরু। মানে বিখ্যাত অভিজ্ঞতার কথা বলছি। ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম, বড়মার চরণে কোটি কোটি প্রণাম, বরদার চরণে কোটি কোটি প্রণাম, আত্মীয়দার চরণে কোটি কোটি ঠাকুর পরিবারের সবার চরণে কোটি কোটি প্রণাম। এখানকার প্রত্যেকে জয়গুরু জানাই। এবার দেওঘর গেলাম, মানে এত এত ভালো লাগলো মানে কি আর বলবো। তারপরে দেওঘর যাওয়ার পরে ওখানটার আগে ঠাকুর প্রণাম করলাম, ঠাকুর প্রণাম করে আনন্দবাজার নিলাম, নেওয়ার পর একটু ঘরে রেস্ট করে আবার বিকেলে আসলাম প্রার্থনার ওখানটায়। এবার আমার মেয়ে ছোট ছোট গিফট নিয়ে গেছে ঠাকুর পরিবারের ছেলে মেয়েদের জন্য, বৌরানী মার জন্য। তা ওনাদের আর দর্শন মিলছে না, তা মেয়ে ছুটছে আমি ছুটছি, যাই হোক সেদিন আর মিলল না। পরের দিন সকালে আবার ফ্রেশ হয়ে আসলাম, আসার পরে একজন একজন করে দর্শন হলো, সবার ঘরে গিয়ে গিয়ে ছোট ছোট গিফট নিয়ে দিল। দেওয়ার পরে এবার হচ্ছে বৌরানী মার সাথে আর দেখা হচ্ছে না, আমি একদম আকুল হয়ে যাচ্ছি, সবার সাথে দেখা হচ্ছে বৌরানী মার সাথে দেখা হচ্ছে না। ওনার সাথে গিয়ে উনি থাকেন, ওই মাটি বললো তোমার যেটা গিফট নিয়ে আসছো সেটা হচ্ছে দাদার ওখানটা দিয়ে যাও। এবার দাদার ওখানটা তো বিশাল লাইন, এবার সিস্টেম তো আমাদের চলতে হয়, তা আমাদের এদিকে বাসেরও সময় হয়ে যাচ্ছে। তখন আমি ওখানে দাদাকে বললাম দাদা এখান থেকে ঢোকার সুযোগ হবে, কিন্তু আমাদের তো এখানে এত লাইন দেখছি ঢুকতেও খারাপ লাগছে, সিস্টেমটা ভাঙা যায় না। তখন বলছে হ্যাঁ মা ঢোকেন। এবার ঢুকতে গিয়েই মেয়ে মানে দাদা আচার্যকে নিবেদন করলো আমি হচ্ছে আমাদের পরীক্ষা দিব, দিয়ে মেয়েকে বললো তুই এত রোগা কেন। মেয়ের সাথে কথা হলো, তা যাই হোক গিফটটা নিল, নেওয়ার পরে এবার আমরা উপরে গেলাম। উপরে দুজনে শুভদা মেয়েকে সামনে নিয়ে মাপলো, মাপার পরে ওকে মাথার মধ্যে একটা থাপড় মারলো। আমাকে বলছে তুমি মা তুমি আমার হয়ে দু চারটা আরো লাগিয়ে দাও, ও খালি চেনাচুর খেতে ভালোবাসে, ওর এগুলো হবে না। তারপরে বলছে ওর হাতটা মানে ভালো করে ম্যাসেজ করে একটু দেখলো। এবার ওখান থেকে আসার পরে আবার উপরে গেলাম, আমি বসে আছি রাত্রিবেলায়, যখন বসে আছি দেখি পূজনীয় সিপাহীটা আমার পেছনে, আমাকে বলছে মা একটু সাইড, পেছনে দেখি পূজনীয় সিপাহীটা ঘরে ঢুকছেন। তার আগে আমার মেয়েকে পূজনীয় সিপাহীটা বৌরানী মা মানে আমার মেয়েকে ওনার ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিচ্ছে। এবার আমি তো বসে আছি বাইরে, তখন আমাকে বলছে ভয় পাচ্ছ নাকি, আমি যে মেয়েকে ঘরে ঢুকালাম, বলছি না আমার ভয় নাই, আপনাদের সাথে আমার মেয়ে সারাদিন থাকলে আমি নিশ্চিন্ত থাকবো। এইভাবে বললো, বলে খুব ভালো লাগলো মেয়েকে, এটা তো অভিজ্ঞতা আসলাম তারপর ভালোভাবে ঘরে। এইবার আর একটা জায়গায় আমি সবসময় গেছি, তখন আমার হাজবেন্ড গেছিল হচ্ছে আমার ননাসের বাড়ি কুচবিহারে, আর আমি আমার মেয়ে সবসময় গেছি। এবার সৎসঙ্গে যাওয়ার পরে ওখানটা আমার না মনটা স্থির হচ্ছে না, মেয়েকে বলছি মা চলো আমার ঘরে, কেন ইচ্ছা করছে যেতে, মেয়ে বলে না মা সৎসঙ্গ করেই যাবো।
আমি কি না, আমার এখানে মন টিকছেই না কেন যেন। তবে যাই হোক কোনো প্রকার সৎসঙ্গ শেষ করলাম। এবার আমি গিয়ে কিন্তু সৎসঙ্গ গিয়েতে চট করে প্রসাদটা নিতে পারি না, কারণ সবাই পরিচিতের মধ্যে থাকে তো, তাই আমার সবাইকে নিয়ে চলতে হয়। এবার প্রসাদটা কোনো রকম নিয়ে আমি চলে আসছি, মাকে বললাম মা তুমি থাকো আমি যাচ্ছি। মেয়ে আমার পেছনে ছুটলো। এবার আমি বাথরুমে গেলাম, মেয়ে ঘরে তালা খুললো, তালা খোলার পরে দেখি ধোঁয়া ঘরে ভর্তি। মেয়ে বলছে মা আগুন। আমি বলছি আগুন কোথায়? বলে হ্যাঁ মা দেখো 2টা ঘরে ধোঁয়া ভর্তি। এবার আসে দেখি সত্যি ঘরে মানে কিছু দেখা যাচ্ছে না, এত ধোঁয়া এত ধোঁয়া। আমি তো চিৎকার, তারপর ঠাকুর ঘরে আমার ওটা ছিল, তা আমি দেখি না ঠাকুরের সবকিছু ঠিক আছে। তার আগের দিনই আমি অনেক টাকার মাল উঠেছি ভান্ডার, মানে আমার একদম সেলফের পেছনটা সম্পূর্ণ পুড়ে গেছে। তারপরে সুইচ বোর্ডের মানে মুহূর্তে আগুন লাগছে, নিচে পাকাটা লাল হয়ে গেছে, এতটাই আগুন মানে ওখানে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। কিন্তু আমার মালে এক ফোঁটা টাচ লাগে নাই, প্লাস্টিক গুলো পুড়ে নাই, সোয়েটার যে প্লাস্টিক শালের যে প্লাস্টিক গুলো থাকে এক ফোঁটা টাচ হয় নাই। আমি তো কান্নাকাটি করছি। মেয়ে বলে মা পাপা মনে হয়ে গেছে এই জন্য, পাপা তুমি না বলো বৃহস্পতিবারে আমাদের ঘর থেকে কাউকে বেরোতে না, আর পাপা বৃহস্পতিবারই গেছিল নানাসের বাড়িতে। আমার তখন মনে হচ্ছিল বৃহস্পতিবারটা আমার হচ্ছে খুব ভালো দিন, বৃহস্পতিবারটা আমি একটু অন্যভাবেই মানি, কোথায় আমি যাই না বৃহস্পতিবার আর শুক্রবার, কারণ আমার ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। যাই হোক এইটা দেখলাম। আর মেয়ে মেয়ে ঠাকুরকে বলছে আমার মাকে কোনো মতেই কষ্ট দিতে পারো না, তুমি আমার মা সবসময় আশা করো আমাদের পাশে থাকো। তা সেদিন এতটাই আমার ভাগ্য ভালো, যদি ঠান্ডার দেশে আগুনটা লাগতো মানে কোনো কিছু আর রেহাই ছিল না। ঠাকুর ধরে চলছি আমি, ঠাকুরের পর আমার বিশ্বাস, ঠাকুর সবসময় আমার পাশে থাকবে। আমার বাচ্চা মেয়েটাকে রেখে আমি এখানটা ওখানটা যাই বিজনেসের কারণে, আমাকে বের হতেই হয় ঘর থেকে। মেয়ে বলে মা তুমি যাও, পাপা যাও, আমার ঠাকুর আছে সবসময় আমার পাশে। আমি একা তো না, আমার পাশে ঠাকুর পরিবার সবাই আছে, আমরা তো সবাই মিলেই থাকি। এই করেই আরেকটা দিন আমি এই বটতলায়, আমার আগের দিন ওই দিদিটা আসলে আমার হাত থেকে 2টা সোয়েটার নিয়ে আসে। আইটেমটা খুব ভালো লাগছে, দিদিটা আমাকে বললো কি মাপি তুমি 5-6টা সোয়েটার নিয়ে আসবো, আমার পাশে একজন নিবে। আমি নিয়ে গেছি, আমার তো বাড়িতে বাড়িতেই বিজনেস। এবার আমার হাজবেন্ড যে ডায়েরিটা নেওয়ার কথা না, ও কি করে যে ডায়েরিটা মানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমি আর জানি না। আর এতটা ব্যস্ততা থাকি সবসময় মানে মনটা চঞ্চল থাকে। তাই এবার ওই দিদির বাড়িতে গেলাম সোয়েটার নিয়ে, দিদি ক্যাশ পেমেন্ট করতে, ডায়েরিটা দরকার হয়নি আমার। এবার নিয়ে চলে আসলাম। ইতিমধ্যে আসার পরে আমি মানে খাওয়া দাওয়া বাড়বো, তখন এক কাকিমা আসলো টাকা দেওয়ার জন্য। এবার টাকা দেওয়ার জন্য ডায়েরি খুঁজি, ডায়েরি পাই না। ওর পাপাকে বলছি তুমি ডায়েরি কোথায় রাখছো, বলে আমি তো ডায়েরি নিয়ে গেছি। আমি কি ডায়েরি তো আমি ব্যবহার করি নাই, কারণ ক্যাশের ব্যাপার, ডায়েরি তো দরকার হয় না। এবার ডায়েরি রাস্তার মধ্যে পড়ে গেছে, সেই সকাল 11টার ঘটনা। আর আমি ঘরে আসলাম 2:30টার সময়। তা আমি তো সম্পূর্ণ দরদর করে খুঁজছি, মালটা এলোমেলো করে দিয়ে, কোথায়ও ডায়েরি মিলছে না। আমি শুধু ঠাকুরের সামনে বসে মানে শুয়ে কাঁদছি, ঠাকুর এ কি। তখন দেখছি ঠাকুর আমাকে, আমার মনে হচ্ছে ঠাকুর হাসতেছে, কারণ তার আগেও আমি হচ্ছে মানে আমাদের শান্তিপুরা বড় মন্দিরে 11 তারিখ একটা সৎসঙ্গ দিতাম সবাই মিলে, বেশ মানে মোটামুটি আমি 15 জনের মতন জোগাড় করে মাসিকে একটা সৎসঙ্গ দিতাম। কি করে যে সৎসঙ্গটা আমার বাদ পড়ে গেল আমি নিজেও জানি না। এবার আমি বাদ পড়ে যাওয়া মানে সবাই বাদ পড়ে গেল। তারপরে আমার তখন মনে হচ্ছিল 11 তারিখ সৎসঙ্গটাই বাদ দিচ্ছে, ঠাকুর ঠিক হাসছে, ঠাকুর মানে আমাকে পরীক্ষা করছে কেন সৎসঙ্গটা বাদ দিলি। তারপরে আমি আর কোনো বুদ্ধি করে যাচ্ছি না। এবার আমার হাজবেন্ডও কাঁদছে, মেয়েও কাঁদছে, আমিও কাঁদছি। মেয়ে সবাইকে ফোন করে করে জানাচ্ছে যে আমার মার ডায়েরি হারাই গেছে, কেউ পাইছো নাকি। তা আমার বাবার বাড়িতে ভাই বউ ওরাও চলে আসছে, ডায়েরি আর মিলছে না। এবার ওর পাপাকে যেমন কান্না দেখছি, মানে আমার শাশুড়ি মা যখন চলে গেলেন ওরকমই কান্না ওর পাপারও, মানে এত যে খারাপ লাগছে কি করে ডায়েরিটা পাবো। এবার ডায়েরিটা সবার তো খেয়াল না, আমার তো প্রয়োজনীয় জিনিস। তারপর সবাই কাঁদছি, কান্না করে তখন আমাকে মনে হচ্ছে যে কেউ আমাকে বলছে অ্যানাউন্স করো, তাহলে ডায়েরিটা পাওয়া যাবে। ওর পাপা আর আমার ভাই বাইরে গেছে, তখন ভাইকে ডাকলাম অ্যানাউন্স করার জন্য। তখন আজকের যে মাইক দাদা, ওই দাদারই মাইক নিয়ে অ্যানাউন্স করার শুরুতেই মানে সামনেই একজন ডায়েরিটা 11টার দিকে পাইছে। তা আমার যে মানে নাম্বার, আমার নাম্বারে ফোন করেনি, অন্যদের নাম্বারে ফোন করছে, যেটা কার্ড ডায়েরি আমার হাতে আছে নিয়ে যেতে। এবার ওনাকে
মানে আমার ডায়েরিটা দিল, ওনাকে আমি একটা ছোট্ট পুরস্কার দিলাম। তখন আমি মেয়ে আমার বলছে আজকে যদি ডায়েরিটা পাওয়া যায় কালকেই সৎসঙ্গ দিব। তা সৎসঙ্গ দিব, এবার সৎসঙ্গের আওয়াজ রাত্রিবেলা করলাম, তো সবাই বলছে সৎসঙ্গ বুক আছে, সৎসঙ্গ কালকে দেওয়া যাবে না। এদিকে আমার মেয়েটা বলছে কালকে সৎসঙ্গ। তা এখন আমার বাড়িতে আগে শুরু করার কথা, সেখানটায় মানে আমার বাড়ি থেকে গিয়ে আরেক বাড়িতে যাত্রিত করলেন। ইতিমধ্যে ওখানে একটা ফোন আসলো, ওই বাড়িতে সৎসঙ্গ হবে না, তোমার প্রার্থনা টাইমে সৎসঙ্গ হবে। তাই ঠাকুর কিভাবে কাকে দিয়ে কি কাজ করায় নেন সেটাই দেখলাম, বুঝলাম। ঠাকুর, আমি সবসময় ঠাকুরকে নিয়ে চলতে চাই, ঠাকুরকে নিয়ে সবাই যেন ভালো থাকে, এই বলে শেষ করছি। জয় গুরু। তাদের জীবনের ঘটনা পরিবেশন করলেন যে ঠাকুর বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে। এই মায়েদের সত্যি গভীর বিশ্বাস আছে, আমাদের বোধহয় অতটা নাই। সেই গভীর বিশ্বাসের ফলে ঠাকুর যা করান তিনি তাই করিয়ে দিলেন। আমরা প্রত্যেকে তাদের পরিবারের প্রত্যেকে শান্তি শক্তি কামনা করি। জয় গুরু সবাই। গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধে গোবিন্দ 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 কৃষ্ণ রাম রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে চারো রে বার বাবুর চাঁদে বলে বলে হরি নাম জীবে वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री श्री बर्मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री बर्मा की जय। परमाराध्या जगत जननी श्री श्री बर्मा की जय। परम पूज्य पाद श्री श्री वरदा की जय। परम पूज्य पाद श्री श्री वरदा की जय। परम पूज्य पाद श्री श्री वरदा की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। परम पूज्य पाद श्री श्री आचार्य देव की जय। सत्संग की जय। सत्संग की जय। सत्संग की जय। सम्मेलन की जय। सम्मेलन की जय। सम्मेलन की जय। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे आर्य पितृं वन्दे आर्य पितृं वन्दे मातृवर्गं वन्दे मातृवर्गं वन्दे अहं कृष्णदैवतं वन्दे अहं कृष्णदैवतं वन्दे पुरुषोत्तमं